আড্ডাগুলি রন্ধনমহলে আমরা হাজির। আর আজকের অতিথি পলক চক্রবর্তী। পলকদা নমস্কার, স্বাগত জানাচ্ছি। আপনি আগেও আমাদের এই আড্ডাগুলির এই ঘরটায় এসেছেন। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, আর নাটকের কাজকর্ম চলছে এরকম করে আমাদের চলে আর কি। ঠিক ঠিক, ঘাত প্রতিঘাতের মধ্যে একদম, মানে এই লড়াইটা তো করতেই হবে। শিলিগুড়ি শহরে মানে উত্তাল, যেখানে আমিও নাটক করেছি, সেই নাটক দল। তো এখন সেটার মধ্যে আপনি রয়েছেন আর কি, পরিচালক হিসেবে। তার আগের পর্ব বা তারও আগের পর্ব, নাটকের প্রতি আগ্রহ, হ্যাঁ, একটু শুরুর দিকগুলো, হ্যাঁ একদম সেটাই জানতে চাইছি। আর আপনি কোথাকার, মানে আপনার জন্ম কোথায়? আমি একেবারে এই শহরেরই ভূমিপুত্র যাকে বলে। আচ্ছা আচ্ছা, এখানেই বড় হলাম, অনেকটা সময় পেরোলো শহরটা বেড়ে ওঠা। আচ্ছা, সবুজ থেকে আস্তে আস্তে কংক্রিটের জঙ্গল হয়ে উঠলো কেমন করে, সেগুলো সব দেখলাম। আচ্ছা, শিলিগুড়ি শহর মানে বৃষ্টি আর শীতের শহর। গ্রীষ্মকাল বলে গরম এটা খুব কম পেলাম, বিশেষ করে আমরা এই বছরে কিন্তু সেটা আমরা সেটা একটু ফিল হচ্ছে, মানে বসন্তটাও ঠিকঠাক পেলাম না। তো সেটা তার মানে আসলে একটা বেশ সবুজের মধ্যে বড় হয়ে ওঠে, তার সঙ্গে বৃষ্টি, আচ্ছা, এই মিলে মানে ওই রুক্ষ কঠোর গরম এটা কম পেতাম ছোটবেলায়। এবং যে কটা দিন পেতাম তখনও সেটা মধুমাস বলা যায়, কারণ ওই সময় আম জাম কাঁঠাল, হ্যাঁ, সেগুলো মানে দেদারসে খেতাম সেই সব। তো যাই হোক, সেভাবে এখানেই জন্মানো এবং বড় হওয়া। আচ্ছা, মানে আপনার বাবা এখানেই ছিলেন? হ্যাঁ, আমার বাবা, না আমার বাবা এখানে ছিলেন মানে আমার বাবা চলে আসেন অনেকদিন আগে, দেশভাগের কারণে। দেশভাগে কোথায় তার ছিল আদি বাড়ি? আমাদের ফরিদপুর। বাহ, আমার বাবারও বাড়ি ফরিদপুর। ফরিদপুর, এবং আমার আমি কখনো যাইনি, মাদারীপুর সাব ডিভিশন জানি, এবং মৃণাল সেন, সুনীল গঙ্গোপাধ্যায়, এটা আমার জেঠু মুখে শুনেছি, কাছাকাছি তারা ছিলেন ফরিদপুরের এরা সব। তো তারপর ছিন্নমূল হয়ে আসা জীবন সংগ্রাম, একদম সেই সময় যা ঘটেছিল। এবং বাবা ছিলেন, কোন সালে এসেছিলেন বাবা? এটা আমি এক্সাক্ট বলতে পারবো না, তবে স্বাধীনতার আগে আগেই এসেছিলেন কলকাতায়। তারপর কিভাবে কিভাবে আসলে আমার কাকা পাহাড়ে চাকরি পায়, ওর সূত্রে শিলিগুড়ি চলে আসা, এবং তারপরে শিলিগুড়িতে সেটেল হওয়া। আচ্ছা, আর আমার বাবা সুভাষ বসুর অনুগামী ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আচ্ছা, তার মানে বেড়ে ওঠার পরিমণ্ডলটা, হ্যাঁ একটা। এবং আমার মনে আছে যে ছোটবেলায় আমি যত না স্কুলের বই পড়েছি তার থেকে অনেক বেশি পড়েছি হচ্ছে এই স্বাধীনতা আন্দোলনের বই, এবং সেগুলো আমাকে বাবাই দিত। হ্যাঁ, সেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস থেকে, আমাদের বিনয় বাবু থেকে যা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সেটা প্রচুর পড়েছি। আচ্ছা, অনেক পড়েছি, মানে সে সময় যেগুলো হাতে, মানে মানসিক গঠনটাও সেরকম, মানে দেশকে ভালোবাসা, মানে অন্যান্য মানুষের চাইতে একটু বেশি বেশি করে মাটির প্রতি টান, সেটা হয়তো হয়তো হ্যাঁ, কেননা একটা অজান্তেই ভেতরে একটা তৈরি হয়ে যায়। এবং মানে সত্যি সত্যি আমি আমার দেশ, আমার মাটি, এটা নিয়ে আমি কিন্তু কনসার্ন। মানে আমার থিয়েটার করার সময়ও এটাই আমার, যেভাবেই হোক সেটা কোনোভাবে আসে, এবং সেটা কতটা মানে আর্টের মধ্যে দিয়ে বেরোয় সেটা নিয়ে তর্ক থাকতে পারে, কিন্তু ভেতরে ভেতরে আমার সেটা আছে। একদম একদম। আর স্কুল জীবন, কলেজ জীবন? হ্যাঁ, স্কুল আমি যখন আমার সমসাময়িক প্রায় সমস্ত বন্ধু শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে পড়তো, তখন আমার ঠাঁই হলো শিলিগুড়ি নেতাজি বয়েজ হাই স্কুল। বয়েজেরও আগে প্রাইমারি সেকশন। আসলে ওই নেতাজি স্কুলের যে প্রতিষ্ঠাতা, তিনি আমার বাবার বন্ধু ছিলেন। যতদূর মনে আছে সুরেশ্বর রায় ভদ্রলোকের নাম, আমাদের বাড়িতে খুবই আসতেন, এবং তিনি স্কুলের কর্তন করেন, এই প্রাইমারি এবং
হাই স্কুল দুটোই। হুম তো তিনি হাত ধরে আমাকে প্রায় জোর করে বাবার থেকে নিয়ে গিয়ে ওই স্কুলে ভর্তি করান এবং সেই ওখানেই আমার পড়াশোনা। এই তারপরে কলেজ। আচ্ছা। এই আর সেই সময়টা কেমন ছিল, মানে পাশের বাড়ির কাকু জেঠু তারাও বাবার মতো আচরণ হ্যাঁ। করতেন, তাই না? হ্যাঁ। মানে অনুশাসন ব্যাপারটা, বাইরে যদি কোন রকম একটু বেচাল হ্যাঁ। দেখলে পরে শাসন করা, হ্যাঁ। যেটা এই সময় নেই। হ্যাঁ, এটা সত্যি সত্যি তাই। মানে আমি একটু প্রসঙ্গক্রমে বলি, মানে এই কথায় সেটা হচ্ছে যে একবার আমাদের অনেকেরই মনে আছে, আমরা যারা মানে এই বয়সে পৌঁছেছি, যে শিলিগুড়িতে একবার একটা প্লেন ক্র্যাশ হয়ে এই তরাই স্কুলের মাঠে পড়েছিল, মানে আগুন জ্বলে গেছিল। হ্যাঁ, আগুন ইয়ে হয়ে ওখানে পড়েছিল এবং আমি তখন খুবই ছোট, জানলা দিয়ে হঠাৎ দেখলাম, জানলা দিয়ে, ঘরের জানলা দিয়ে দেখা গেল এবং তারপর সবাই দৌড়চ্ছে, আমিও দৌড়তে দৌড়তে ছোট গিয়ে ওইখানে মানে ঘটনাস্থলে, এবার কাছাকাছি তো যেতেই পারলাম না, কিন্তু তারপর আমি বুঝলাম যে আমি হারিয়ে গেছি, কারণ আমি আর বাড়ি ফিরতে পারবো না, আর প্রচুর মানুষ। আচ্ছা, ওইখানে মানে তখন বয়সটা আমার অনেকটাই কম। হ্যাঁ হ্যাঁ, ছোট, আমি স্কুলে পড়ি, স্কুল। আচ্ছা, নিচের দিকেই পড়ি। তো তারপরে ওখানেও আমি কাঁদছি, তখন আমার কাছে ওই কি হলো না হলো ঘটনা সেসব ভিড়ের মধ্যে আমি ঢুকে একদম কাছে যেতে পারলাম না। আর আমার কাছে অনেক বড় দুশ্চিন্তা হলো বাড়ি ফিরবো কেমন। তো চলে এসেছি দৌড়ে দৌড়ে লোকের পিছু পিছু। তো ওখানেও দেখলাম ওই রকমই একজন পরিচিত, সে বললো আমার বাবার পরিচিত, সে আমাকে তারপরে বলতে কাঁদতে হবে না, আমি বাড়ি পৌঁছে দেবো, ঠিক আছে। এই আর মানে তখন এই ব্যাপারগুলো ছিল। হ্যাঁ, সেটা ছিল। এখন সেটা সময়ের সাথে সাথে মানে বলে সামাজিক আমাদের যে স্ট্রাকচারটা সেটা বদলে গেছে, অনেকটাই বদলে গেছে। আর আমার স্কুলের কথা তো বললাম, এবং আমার কলেজ, হ্যাঁ কলেজও এখানেই, শিলিগুড়ি কলেজ। আর আমার একটু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বড় হওয়া। আচ্ছা, কি রকম? আমি পড়াশোনায় যে খুব দারুণ ছিলাম এরকম না, বরং পড়াশোনা আমার খুব একটা মানে একাডেমিক যে ব্যাপারগুলো, ইনস্টিটিউশনাল যে সেটা আমার আগে খুব একটা টানেনি। যেটা টানতো সেটা হচ্ছে যে ওই বাংলা গদ্য গল্পগুলো, মানে স্কুলের পাঠ্যের মধ্যে বলছি, বা কবিতা, আর ইংরেজি বইয়েরও তাই। হ্যাঁ, আর বাদ বাকি বিষয়ে আগ্রহ ছিল না বলবো না, কিন্তু স্কুলের পড়া নিয়ে আমার খুব আগ্রহ এরকমটা ছিল না, মানে অর্থাৎ আমি ভালো স্টুডেন্ট নই, কিন্তু আমার বাইরেটা নিয়ে আগ্রহ বেশি ছিল, আশপাশ এই সমস্তটা নিয়ে খুব বেশি ছিল। এবং সেটাই হয়তো যেটা বললাম যে ওই সাহিত্য নিয়ে আমার আগ্রহ ছিল, সাহিত্য মানে পড়ার বইয়ের বাইরে আমার প্রচুর। সে সময় এমন হয়েছে যে আমি খাচ্ছি তখনও পড়ছি, মানে যাই করছি আমার বই একটা হাতে, মানে সেই সময় তো আর মোবাইল ছিল না, এখন যেরকম স্ক্রল করতে করতে ব্রেকফাস্ট করে অনেকে। সেইটা সেই সময় যত গল্প উপন্যাস, মানে আমি বলছি সেই সময়ের আধুনিক যে লেখকদের লেখা সেগুলো পড়েছি, এইভাবেই আর কি বেড়ে ওঠা। আচ্ছা। আর ওই করতে করতে রুটি রুজির কারণে একটা সরকারি চাকরি চেষ্টা করা এবং পেয়ে যাওয়ার আগের গল্পটা আমি বলবো। হ্যাঁ, অবশ্যই। তো পেয়ে যাওয়ার আগের গল্পটা হচ্ছে যে আমি আমার থিয়েটার শুরু হচ্ছে, আমি যে দলে বর্তমানে আছি সেই দলে, মানে দল বদলু নয়, আমি আমাদের এই 50 বছর, এই 2026-এ পা দেবে আমাদের দল। আমারও নাট্য চর্চার জীবনটাই 50 বছর, এবং আমি আমার এক বন্ধু, তার নাম চম্পক চ্যাটার্জি, ও আমায় নিয়ে গেছিল। দলটা ওরা শুরু করেছিল কয়েকজনে মিলে, যার মধ্যে ভাস্বতী দিয়েছিলেন, সঞ্জয় চক্রবর্তী। সেদিন একটা শিলিগুড়ির নাট্য চর্চা বা তার একেবারে পুঙ্খানুপুঙ্খ নিয়ে আমি একটা লেখা লিখলাম, আপনি হয়তো পাঠিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনার একটা বাইটও নিয়েছিলাম। হ্যাঁ, সেখানে কিছুটা আপনার দিয়ে এসেছে। হ্যাঁ, শুনি এবার। যে বছরে শুরু হলো সে বছরেই উত্তাল আমার দলের নাম, উত্তালে আমি যাই।
মানে ও আমাকে নিয়ে যায়। আবার যে একটা সমন্বয় মঞ্চ সব মিলে যেটা, হ্যাঁ সেটা তো ছিল, হ্যাঁ থাকবেই, হ্যাঁ সেটার কথায় পরে আসছি। তো ওই নাটকে আসা মানে আনুষ্ঠানিক ভাবে আসা, কিন্তু তার আগে আমার কিন্তু অভিনয় ব্যাপারটা নিয়ে একটা আগ্রহ ছিল। মানে আমি কিন্তু স্কুল লাইফে কখনো অভিনয় করেননি? স্কুল লাইফে না, আমাকে খুব একটা স্যারেরা মানে কোনো কিছু হলে বলতো তুই পারবি না। আচ্ছা আচ্ছা, এরকম হয়। হয়। তো কিন্তু আমি যেটা হলো সেটা হচ্ছে যে এক তো সিনেমা, তখনকার একেবারে যে কমার্শিয়াল সিনেমা আমরা যাকে বলি, হিন্দি ছবি দেখতে আমি খুব ভালোবাসতাম, খুবই ভালোবাসতাম এবং প্রচুর দেখতাম, এবং সেটা একেবারে বিনোদনের সূত্রেই দেখতাম। কিন্তু সেখানেও অনেক অভিনেতার অভিনয় টানতো, যা হয় অল্প বয়সে। কিন্তু তার থেকেও আমার যেটা হলো সেটা হচ্ছে যে সেই সময়ে প্রচুর যাত্রা আসতো, ঠিক আছে, পেশাদার যাত্রা, একদম আমরাও তো ছোটবেলায় দেখেছি যাত্রা শহরে প্রচুর আসতো এবং বিখ্যাত সব অভিনেতারা সেই যাত্রা, ওই আমি যে বন্ধুর নাম বললাম ও এবং আমরা দুজনেই, আমি কমার্স কলেজে পড়তাম, মানে আমাদের নাইট কলেজ, কিন্তু প্রায় কলেজে না গিয়ে আমরা যাত্রাই দেখতাম। এবং সেখানে মানে প্রথম যেটা আমাকে আকর্ষণ করলো সেটা হচ্ছে যে সেটা আমার মা আমাকে, তখন আরো ছোট, স্কুল লাইফে সোনাই দিঘি বলে একটা যাত্রা বিখ্যাত হয়েছিল, এই নিউ সিনেমা মাঠেই হয়েছিল। সেখানে দিলীপ চট্টোপাধ্যায় বলে একজন অভিনেতা, তার গেলেন, তার অভিনয় আমার মনে আছে যে আমাকে এতটা টানলো, আমি আয়নার সামনে সেটাকে মানে নকল করতাম, এরকম ছিল। তারপরেও আমি যাত্রা আরেকটু বড় হয়ে আবার, ওটা ছিল মাইক ছাড়া, এবং মাইক ছাড়া অত বড় মাঠে ওই গলা দিয়ে যে এতগুলো মানুষকে শোনাচ্ছে, সেটা আমাকে প্রচন্ড আর কি আকর্ষণ করলো। এবং তারপরে আবার বেশ কিছু বছর পরে ওই যাত্রাই দেখলাম ওই অভিনেতাদেরই, সেটা মাইক দিয়ে। তো এবং মনে হলো যে কোনোটাই ইয়ে নয়, মানে খুবই আকর্ষক, এবং ওইটাই আমার প্রধান আকর্ষণ হলো। আমি যাত্রা করবো এটা ভাবিনি, কিন্তু ওই অভিনয় হাজার হাজার লোককে ওইরকম ভাবে, এবং সেখানে অন্যান্য অনেক কিছু মানে ডিস্ট্রাকশনের, কনসেন্ট্রেশন এদিক ওইদিক চলে যাওয়ার অনেক উপাদান থাকা সত্ত্বেও যে তারা মানুষকে ধরে রেখেছে অভিনয় দিয়ে, সেটা আমাকে ভীষণ। যাত্রা তো মানে যাত্রা শিল্প এখন মানে বিলুপ্তির পথে, কিন্তু যাত্রা তো ভীষণ কঠিন। হ্যাঁ, খুবই কঠিন, বাপরে বাপ। আমি তো যাত্রা মানে যারা অভিনেতা অভিনেত্রী ভীষণ শ্রদ্ধা করি, ভীষণ। এবং আমি বলছি যে আমার মনে হয়েছে সেটা হলো যে আমাদের বাংলায় যাত্রা, চলচ্চিত্র এবং নাটকের মধ্যে আমার মতে শ্রেষ্ঠ অভিনেতারা এসেছিলেন যাত্রায়, এটা আমার মতে। আমি সব অভিনয় যতটা আমি দেখেছি সেটা ধরে বলতে পারি আর কি, যে শ্রেষ্ঠ সব অভিনেতা, তারা কোথায় ইতিহাসের আড়ালে কোথায় তাদের নিয়ে চর্চাও হতে দেখি না। এখন তো আর যাত্রা সত্যি আর সেভাবে নেই, ওইরকম একটা শিল্প। উৎপল দত্ত যাত্রা করতেন, উৎপল দত্ত প্রচুর যাত্রা দেখেছি। তো যাই হোক, ওই সেসব, তারপরে যখন ওই ফলে ভেতরে একটা ছিলই হয়তো, তারপরে যখন এই সুযোগটা হলো, আমি তাহলে আমার শুরু ৭৭ সালে, তখন আপনি বড়। হ্যাঁ, তখন চাকরি পেয়ে গেছেন না? চাকরির আগে না, তখন আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি, আর শিলিগুড়িতেই আমাদের খুব মানে সাংসারিক অভাবের টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমার বাবা ওই অর্থে বৈষয়িক ছিলেন না, তিনি উনি দেশ ভালোবাসা মানুষ, উনি হ্যাঁ, ওই নানা মানুষ আসতো বাড়িতে, ওই সেগুলো নিয়েই অনেক বেশি কনসার্ন ছিলেন আর কি। ফলে আমাদের ছোটবেলাটা অভাবের মধ্যে হওয়া, ফলে আমায় কিছু করতেই হবে এরকম। কিন্তু থিয়েটারে ঢোকবার পরে আবার যেটা হলো যে আমি কিছুদিনের মধ্যেই বুঝলাম যে এটা আমি ছাড়তে পারবো না, এটা আমাকে করতেই হবে, একেবারে নিয়তির মতো অবধারিত হয়ে গেল, আমার মন আমাকে তাই বলল। এবং তখন আমি ভাবলাম যে এটা তো আমাকে করতেই হবে,
কিন্তু আমাকে কিছু করতেও হবে। হ্যাঁ আমার পরিবারের অর্থনৈতিক টানাপোড়েন, আমার নিজের বেঁচে বসে থাকা একদম তো তাই। ন্যূনতম আমার হ্যাঁ চাহিদা কোনোদিনই বেশি ছিল না, বেশি তো না, মানে খুব সামান্যই আমি সন্তুষ্ট। এবং সেটা তো হতেই হবে, কারণ আমি স্মরণ করি এই আজকের আড্ডা মারতে মারতে, হুম সেটা হচ্ছে যে আমার সিনিয়র হুম একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অমল চক্রবর্তী, ঠিক দাম আমার। দামামার হুম নির্দেশক, অভিনেতা হুম এবং নাটককার। তিনি রাজনৈতিক কারণে তার বাড়ি সোদপুরে, তিনি তাড়া খেয়ে এখানে এসে পড়েছিলেন। তারপর গোটা জীবনটা এখানেই থেকে গেলেন এবং অত্যন্ত বলিষ্ঠ, অত্যন্ত গুণী একজন মানুষ ছিলেন। এবং উনি থিয়েটারই করবেন, আর কিছু করবেন না ঠিক করে নিয়ে হুম ওনার খুব একটা ভরসা এবং বিশ্বাস ছিল যে আমি তো থিয়েটারের মতো একটা কাজ করছি এবং সেটা সমাজের জন্যই করছি, হুম আর নিশ্চয়ই সমাজও আমাকে দেখবে, আমি দেখবে। আহ, সমাজ আমাকে বাঁচাবে, মানে অর্থনৈতিক ক্ষেত্রে কোনো না কোনো ভাবে আমি নিশ্চয়ই সাস্টেন করতে পারবো, এইটুকু যে ভরসা সেটা উনি করেছিলেন। কিন্তু আমাদের সোসাইটি সেই ভরসা ঠিক দিতে পারে, এবং ঠিক। আমি ওনাকে দেখেছি যে খুবই কষ্টের মধ্যে ওনার দিনগুলো কেটেছে। হুম এবং আমরা তার যে যোগ্য মর্যাদা সেটা কিন্তু আমরা দিতে পারি, দিতে পারি। ঠিক ঠিক। তো মানে সেখানে তার এতটা ডেডিকেশন ছিল, উনি হ্যাঁ, এতটা হ্যাঁ, দিয়েছেন। হ্যাঁ। হুম অর্থাৎ তার মানে সত্যি সত্যি এই যে আমরা বলি এসব, কিন্তু ডেডিকেটেড নাট্যকর্মী হোক হুম এবং ডেডিকেটেড রাজনৈতিক কর্মীও, আমি হুম বলছি যে সৎ এবং ডেডিকেটেড রাজনৈতিক কর্মী হুম আহ, তারা কিন্তু এই আজকের পৃথিবীতে, আজকের সমাজে সাস্টেন করা খুব কঠিন, মুশকিল। হ্যাঁ আমরা বলি যে রাজনীতিতে দুর্নীতি, রাজনীতিতে, আমি অন্য প্রসঙ্গে একটু বলছি, কিন্তু হ্যাঁ মানে না এগুলো তো এটা আসবেই। সমর্থক, মানে হুম কাছাকাছি আমরা এসব বলি, সমালোচনা হুম করি বটে যারা বাইরে থেকে, আমি এটাকে সমর্থন করছি না, কিন্তু এটাও কি আমরা একজন সৎ রাজনীতিককে কি আমরা সত্যি তার কথাটাও ভাবি, তার পাশে, মানে এইসব একটা প্রশ্ন গুলিয়ে গেছে, যাক আমি ওই বিষয়ে যাচ্ছি না, আমি নাটকের মধ্যেই আসি। তো সেটা দেখে, এবং তার সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল শেষ জীবন পর্যন্ত, এবং তাকে আমি দেখে আমি ঠিক করেছিলাম যে না, আমি কিছু বলেও করতে ছিলাম হবে। যে কিছু একটা করতে হবে, না হলে এভাবে বাঁচা রুটি যাবে না। রুজির ব্যাপারটা তো রয়েছে না? যাই হোক, সেটা আমার হুম আহ, আমি একটা সামান্যই চাকরি, সরকারি চাকরি, ওটা পেলাম এবং ওটাই করেছি। হুম। তো ফলে তবে আপনার মানে আমি বলবো এটা সৌভাগ্য যে একদম নিজের ভূমিতেই হ্যাঁ, কাজটা করা। সেটাও ছিল হ্যাঁ আমি আমার মনে হয় এটা একটা এটা প্লাস পয়েন্ট না? কারণ ঠিকই বলেছো তুমি, এটা খুবই হুম গুরুত্বপূর্ণ, কারণ আমি দেখি, হুম অনেককেই দেখি, আমার হুম। সময় দেখেছি, এখন তো খুবই বেড়ে গেছে। চাকরি সূত্রে বাইরে গেলে হ্যাঁ, নিজের চাকরি সূত্র একটা জিনিস, পেশার কারণেই কেউ থিয়েটারে এলো, তারপর থিয়েটার করতে পারলো না, কারণ তাকে তো বাঁচতে হবে। হ্যাঁ একদম। মানে আবেগের কথা বলে তো লাভ নেই। তো তাকে বাঁচতে হবে, এবং সেটা না বাঁচলে সে কি করে করবে, সেখানে পেশাগত কারণে কেউ ওটা ছেড়ে দিল বা অন্যত্র গেল একটা কথা। কিন্তু আমি এটা দেখছি যে এখন নতুন প্রজন্মের অনেকে, এবং তাদের মধ্যে একটা হচ্ছে যে কলকাতায় যেতে হবে, না হলে মুম্বাইতে যেতে হবে। এখন এইরকম একটা ধারণা, এবং সেখান থেকে আলটিমেট কি হয় আমি জানি না, কিন্তু আমার কখনো, আমাকে অনেকে বলেছে কলকাতায় আরো সত্যি, মানে থিয়েটারেরটা আর একটু ভালো করে করতে গেলে কলকাতা আমাদের তুলনায় অনেক আদর্শ জায়গা। একদম মানে সেখানে স্কোপটা অনেক, স্কোপটা অনেক বেশি, সেখানে টিভি সিরিয়াল মানে আপনার পেশাগত জায়গাটাও কিছুটা হয়তো হবার একটা সম্ভাবনা থেকে যায়, তাই না? ঠিক। তো কলকাতায় আমি অনেকবারই থিয়েটার করতে গেছি, ওখানে অনেকে বলেছে, কিন্তু আমার কখনো মনে হয়নি যে আমি এখান থেকে যাবো। আমি এখানেই থেকেছি, এখানে আমার কাজ যা পেরেছি করেছি, আর এই শহরেই আমার রুটি রুজির সংস্থান হয়েছে, এই আর আর নিজের জায়গায় থেকে, মানে আমি আমার বাড়িতে আছি, মানে এটা আমার প্রত্যেকটা জিনিস কর্নার আমার চেনা, সেই মাটিতে কাজ করার একটা আলাদা আনন্দ রয়েছে, মনে হয় একটা সজীব। এখন ব্যাপারটা হলো, দেখো, এটা তুমি যেভাবে ভাবছো বা আমি যেভাবে ভাবছি, আমার ঘর, আমার ঘরের ফুল, আমার রাস্তায় বেরোলে আমার পাঁচটা হচ্ছে না, এইটা এখন আমরা যেভাবে ভাবছি সেইটা কি সত্যি সবার মধ্যে, মানে
আমি দেখছি যে একটা প্রজন্মের বেশ বড় একটা অংশ ওরা একা থাকতে ভালোবাসে, এবং এখানে নয় অন্য কোনোখানে, এরকম একটা আমি দেখছি যে এরকম। এখন সেটা তার গভীরে কি কারণ সেগুলো অন্য বিষয়ে আলোচনা। তো সেটাও হচ্ছে এখন সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী ছোট হয়ে এসছে, ফলে মানুষের কৌতূহল বেড়েছে। সে ঘরের কোণে থাকবেই বা কেন, বলতে পারে যে তুমি থাকো আমি থাকবো, তোমার মেয়ে বলতে পারে তোমার সন্তান। একদম তাই। মানে ওরা মানে ওদের উচ্চাশা বা আকাঙ্ক্ষা এটাও যেমন বলা যায়, বা স্বপ্ন সেটাও বলা যায়। সেটাও বলে না। ব্যাপার হলো কি, এখানে একটা দেখো আধুনিকতা কথাটা, মানে আধুনিকতা উপর থেকে একটা আধুনিকতা আর আরেকটা হচ্ছে যে নিতান্ত আটপৌরে কিন্তু ভেতরে ভেতরে আধুনিক, এটা আরেক রকম। তো ফলে এই যে স্বপ্নের কথা বললে, এইবার ও ভাবছে যে ওরই স্বপ্ন আছে, কিন্তু ও জানে না যে ওর থেকে তোমার স্বপ্ন অনেক বড় আছে, আমার স্বপ্ন অনেক বড়, এবং ওই স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য আমি যে কোনো লড়াই করতে পারি। ঠিক আছে। আর গ্রুপ থিয়েটারের স্বপ্ন তো একা একা দেখা যায় না, তাই না? পুরো একটা স্বপ্নের সাম্রাজ্য তৈরি করতে হয়, তাই না? মানে সাম্রাজ্য কিনা জানি না, তবে আমরা যে ৮ ঘন্টায় কাজ করলাম, এটা যেমন যন্ত্রণা আছে তেমনি এটা আনন্দও আছে অবশ্যই। এখন অনেকে এই যন্ত্রণা, এরকম একটা কাজ করা, সেটাকে খুবই মানে নিতে পারে না, ফলে অনেকেই হয়েছে যে এসছে যত, চলে গেছে তার থেকে বেশি। আর মানে চলে গেছে বলতে অভিনয় থেকে চলে গেছে না, এই ছোট জায়গাটা থেকে সুযোগ কম বলে সেখান থেকে বেরিয়ে অনেক রকম আছে, নানা রকম কার্যকারণ। অনেকে মনে করছে যে এখানে তো সুযোগ তেমন নেই, তাহলে এখানে কি হবে আমার, তাহলে আমি বড় জায়গায় অন্যত্র যাই, সে যেতেই পারে। এবং আমি আমার দলে বলতে পারি, আমার বলা আছে যে দরজাটা খোলাই আছে দুদিকে। তোমার যদি কোনো মুহূর্তে মনে হয় এখানে আমার ভাল লাগছে না, অথবা এখানে তো আমার কোনো কিছু হবে না, আমি এগোতে পারবো না, তাহলে তুমি ওই দিকে যাবে, দরজার বাইরে যাবে, এবং সেটা তোমার অধিকার আছে। তুমি কেন, আর এটা কোনো রাগারাগি ঝগড়াঝাটিরও কোনো ব্যাপার হতেই পারে না, এটা খুব মুক্ত একদম। তো আবার যে কেউ আসতেও পারে, প্রবেশও করতে পারে, প্রস্থানও করতে পারে। আমি তো গেছিলাম। হ্যাঁ, কিন্তু তার জন্য তো মানে এটা নিয়ে অনেক ক্ষেত্রে হয় কি, খুব দেখি যে অনেকে রেগে যায়, চলে গেল এই হলো। কেউ ভিলেন নয়, প্রত্যেকে তার তার মতো করে স্বপ্ন দেখে, ভাবে, এবং সে তার দ্বারাই চালিত হয়। তার মধ্যে ভুল থাকতে পারে, আবার ঠিকও থাকতে পারে, আমি ভুল হতে পারি। সুতরাং এইটাই, তো চলে যাওয়ার নানা রকম কারণ থাকে। আসলে আরেকটা হচ্ছে যে ধৈর্য, থিতু হওয়া, একটা জিনিসের মধ্যে লেগে পড়ে থাকা, এটা কিন্তু কম মানুষের মধ্যে থাকে। মানে এটা কিন্তু দেখবে যে থাকতেই এসছে, থিয়েটার বলে না। মানে এবং দিন যত যাচ্ছে আমাদের সোসাইটি তত ভঙ্গুর হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমাদের সম্পর্ক ভঙ্গুর। মানে এখন দেখতেই পাচ্ছ যে মানে একা থাকা সম্পর্ক, কিছুদিন পরেই দেখছি, আমি অনেককেই দেখি ওরা বেশ প্রেম করছে দুজনেই, দেখছি বেশ হাসি খুশি, কদিন পরে দেখি কি রে কি হলো, বলো ব্রেকআপ হয়ে গেছে। এবং সেটাও খুব ইজি মাঝে, মানে কোনো কিছুই না, আর ভেতরে গভীরতা ব্যাপারটা একটু মনে হয় কোথাও প্রেমে পড়ে, প্রেমের বিচ্ছেদ নিয়ে প্রচন্ড আহত, প্রচন্ড দুর্দশা, সেই যুগ এরকম এখন কতজনের হয় আমি জানি না। আমি ভালো মন্দের কথা কিছু বলছি না, সেগুলো বিচার করবে তো সময়, এবং তারাই এই যে ভালোবাসা, প্রেম, এগুলো ভাষাগুলো বদলে দিচ্ছে, তাই না? সময়ের সাথে সাথে এত মানুষের অ্যামিউজমেন্ট, এত কিছু, আমার মনে হয় সেখানেও একটা প্রেম চলে গেছে। মানে সবকিছুই চলে যাচ্ছে, মানে বহমান একটা রাস্তা এগিয়ে যাচ্ছে, দুপাশে যা পড়ছে চোখে, সেখানে ভালোবাসাটা আসলে থাকলো কিছুক্ষণ, আবার চলে গেল, কিছুই যেন স্পর্শ করে না, তাই না? এরকম একটা মনে হয়েছে, এরকম একটা মনে হয়। এবং সত্যি এটা মানে গভীরতা, এটা মানে সবারই গভীরতা কমে গেছে এরকম তো বলা যায় না, তা বলা যায় না। একটা উপর থেকে অন্তত মনে হয় যে, এবং আমিও যে এত বছর থিয়েটার করলাম, তো দেখছি যে
ক্রমাগত যে ওপর থেকে দেখা এবং যে কোনো আর্ট ফর্ম, সে কবিতা হোক, থিয়েটার হোক, সঙ্গীত হোক, সেটা কিন্তু ওখানে কিন্তু গভীরতা দাবি করে। সেটা তো অবশ্যই, এটা ছাড়া কোনো মুক্তি নেই। না সেটা না না, কখনোই একটা ভালো আর্ট মানে আর্টই হবে না। কিন্তু সেটা আমরা যারা ঢুকে গেলাম, মানে ধরো কেউ 4টে কবিতা লিখলাম, আমি 2টো নাটক করলাম, করে আমি ভাবলাম যে আমি আর্টিস্ট। ব্যাপারটা এত মানে সহজ নয়, না, এটা সরলীকরণ করাটাও ঠিক না। কিন্তু এই সরলীকরণ থেকেই দেখা হয়, ফলে মানে সত্যিকারের, এবং ভুলিয়েও ফেলি আমরা যে মানে ওই যে সত্যিকারের কবিকে, সত্যিকারের অভিনেতাকে, তাই না? তবে একটা সময় হয়তো লাগে, কিন্তু মানুষ ঠিক বুঝে নেয়। ঠিক, তো সেই রকম মানে লম্বা রেসের ঘোড়াকে, হ্যাঁ, ঘোড়াকে, এই যে আপনার 50 বছর একটা নাটকের জীবন, তাই না? সেখানে নাটক যে তৈরি করা হয়, নাটক তো সবসময় সময়কে রিপ্রেজেন্ট করে, তাই না? সময়ের যে দূষণ বা ভালোটুকু সবটুকু নিয়েই তো না। আর বার্তা দেওয়া, মানুষকে সরাসরি কিছু বলা, স্লোগান বলবো না, আর্ট ফর্মের মধ্য দিয়ে যেটা দাবি করে, আপনি সেটা কিভাবে দেখেন বা আপনার নাটকে প্রয়োগ করেন কি করে? ব্যাপার হলো যে আমাদের মধ্যে আমরা যারা থিয়েটার করি, মানে যারা খুব গভীর জায়গা থেকে করেন, তাদের কথার মধ্যে আমি যাচ্ছি না। আমরা যারা জেলা স্তরে থিয়েটার করি, মানে সে অর্থে আমরা মানে আর্টিস্ট এই শব্দটা আমি ব্যবহার করছি না, আমি নিজেকে মনে করি না। না না, এই জায়গাটা আমি বলছি না, মধ্যে আছি। হ্যাঁ, আসছি আমি। মানে জেলা রাজ্য বড় কথা না, আমি একটা কাজ করছি, আপনি যে উত্তর যে স্তরে কাজ করে সেটা তো মানে, আমি যেহেতু জেলা স্তরে কাজ করি সেই জন্য জেলার কথা বললাম। মানে আমি কলকাতাটা খুব কাছে থেকে দেখি না বলে আমি কিছুটা বুঝি, জানি, কিন্তু সেটা আমাদের এই দুইয়ের মধ্যে একটা মানে কি বলবো যে অবস্থানের জায়গা থেকে একটু ভিন্নতা আছে বলে আমার মনে হয়। আবার অনেক জায়গায় খুব ভালো ভালো প্রযোজনা রয়েছে, কিন্তু আমি সেটার মধ্যে যাচ্ছি না। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের মধ্যে না একটু সস্তাভাবে কতগুলো জিনিস কাজ করে। বিশেষত আমরা যারা নির্দেশক বলে, অনেকের মধ্যে, সবাই কিন্তু নয়, ব্যতিক্রমের কথা আমি বলছি না, যে আমরা হচ্ছে যে আমাদের যারা থিয়েটার দেখতে আসেন তাদেরকে আমরা মানে কিছু বোঝাবো, কিছু বিষয় তুলে ধরবো, এবং তারা মানে এক প্রকার আমরা শিক্ষা দেবো। ওই নাটকের মাধ্যমে লোকশিক্ষা হয়, সেটা একটা অন্য কথা। আর আমরা শিক্ষা দেব যারা, এই যে ভাবনাটা, আমার মনে হয় এখানে একটু গন্ডগোল আছে। আসলে আমি যখন ভাবি, আমি মনে করি যে আসলে আমি শিখবো। আমি একটা নতুন টেক্সট যখন আমার কাছে এলো, আমি আসলে ওই টেক্সটটাকে আমি এক্সপ্লোর করবো, আবিষ্কার করবো, এবং ওইটা করতে গিয়ে আমি যে বিষয়টা, ওই বিষয়টাকে নিয়ে একটু পড়াশোনা করা, জানা, গবেষণা করা যতটা, এবং এক্সপার্টদের সঙ্গে কথা বলা, ওই টেক্সটটাকে আমি নিজেই বুঝবো, নিজে জানবো, এবং সেইটাকে আমি সামনে রাখবো প্রদর্শন করার জন্য। তারপর যারা দেখবেন, আমাদের মানুষ যারা গ্রহণ করতে আসবেন, তারা যা নেবেন নেবেন, তার যদি না নেওয়া হয় রিজেক্ট করবেন, তার যদি খারাপ লাগে তিনি রিজেক্ট করবেন অথবা সমালোচনা করবেন। আমি এইভাবে দেখি। ফলে আমার কাছে একটা নতুন টেক্সট, নানা বিষয়ে আমি চেষ্টা করি, যেটা একজন নির্দেশক হিসেবে যদি আমাকে নির্দেশক বলা যায়, তাহলে আমি নানা ধরনের নাটক করতে, মানে নানান বিষয়, ঠিক আছে, একটা নির্দিষ্ট ওই স্লোগান ধর্মী নাটক, সেগুলো অবশ্য এখন ওইভাবে কেউ না, এখন আর হয় না। হ্যাঁ, কিন্তু আমাকে একটা কিছু মানে প্রচন্ড প্রগতিশীল, মানে আমি যেরকম করে প্রগতিশীলতা দেখি, এরকম করেই কিছু একটা দিতেই হবে, এরকম কোনো কম্পালশন থেকে আমি থিয়েটার করি না। আমি নানা রকম বিষয় নিয়ে থিয়েটার করবার চেষ্টা করি, সেখানে বোঝবার চেষ্টা করি, এবং আমার যেটা লাভ হয় সেটা হচ্ছে ওই একটা নতুন টেক্সট নিয়ে আমি যখন করতে যাই, তখন মানে সেটা তো করে গবেষণা করে ভেতরে ঢুকে যেতে হয় না, আসলে আমারই একটা নতুন পড়াশোনা, নতুন জানা হয়,
এইটা আমার কাছে খুব আনন্দের, খুবই আনন্দের। এবং আমি যে 50 বছর থিয়েটারে থাকলাম এই চর্চার মধ্যে, অনেকেই থাকতে পারে না, অনেকেই চলে গেছে, কিন্তু আমি মনে করেছি যে আমি অনেক কিছু পেয়েছি, আমি খুব আনন্দেই কাটালাম। অনেক জ্বালা যন্ত্রণা আছে, কিন্তু সেটাকে ছাপিয়ে আমি আমার মতো করে ওইখান থেকে আর্টের থেকে যে আনন্দ পাওয়া যায় সেটা আমি নিয়ে যে রসটা চুপচাপ শোষণ করে নিই প্রতি মানে ফোঁটা ফোঁটা, সেটা আমি নিয়েছি। এবং এটাই আমার কাছে, এবং ওই থিয়েটার চর্চা করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি যা আমি সত্যি সত্যি হয়তো আমার এই সুযোগটা হতো না। কোনো, আমি দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি যে কোনো আমাদের যে ইনস্টিটিউশনাল যে এডুকেশন সিস্টেম, একাডেমিক যে স্ট্রাকচার, সেটা কখনোই আমাকে দিতে পারত না। এবং এইটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং আমি অথচ সেই রকম ভাবে প্রথাগত কোনো নাটকের একাডেমির মানে কোনো শিক্ষা বা ডিগ্রি সেটাও না, আমার কিছুই ছিল না। এবং আমি সুযোগ যখন পেয়েছি, দুটো চারটে ওয়ার্কশপ করেছি। ওয়ার্কশপ ব্যাপারটা আমার মনে হয় না যে থিয়েটার শিখতে গেলে খুব আদর্শ এবং অবভিয়াস একটা ব্যাপার। আসলে একজন অনুসন্ধিৎসু ছাত্রের মতো থিয়েটার মানে চোখ কান খোলা রাখলে নিজেই অনেক শেখা যায়। আগে অনুভবী হতে হবে, সেটা যদি থাকে তো সেটা। এবং আমি এই কথাটা যেটা বললাম যে ওই যে আমাদের যে ইনস্টিটিউশনাল স্ট্রাকচার, সেখানে আমি অনেক নতুন ছেলে মেয়ে এমন হয়েছে, আমি দেখেছি এই যে মেধা কথাটা আমরা বলি, আমরা মেধা কি করে বিচার করি? আমরা মেধা বিচার করি মানে আমাদের সোশ্যাল স্ট্রাকচারে যে আমরা নম্বর, রেজাল্ট, ইনস্টিটিউশনের যে রেজাল্ট হলো, ও ফার্স্ট হলো, সেকেন্ড হলো, তার মানে ওর মেধা আছে। যে পিছনের দিকে নাম্বার, তার মেধা নেই, এরকম একটা এটা আমরা এভাবেই দেখি। এবং যে ছেলেটি বা মেয়েটির ওই মেধা নেই বলে আমরা দাগিয়ে দিচ্ছি, তার মা বাবারা খুব কষ্টে থাকে। এবং ওই ছেলেটি বা মেয়েটি ওর ছোটবেলা থেকেই জানে আমি তো পিছিয়ে পড়া, মানে পিছিয়ে পড়া শুধু কিন্তু জাতপাত আর ওই ভিত্তিতে হয় না, আমরা সমাজ অনেকগুলো ওই রকম ঠিক করে দিয়ে। কিন্তু আমি দেখেছি যদি তাকে ছেড়ে দেওয়া যায়, যদি তাকে মানে আমি ধরো থিয়েটারে বলছি যেটুকু আমি পেয়েছি, আমি দেখেছি যে, এবং এরকম যদি কেউ ভাবে যে থিয়েটার করতে কোনো মেধা লাগে না, তাহলে আমার কিছু বলার নেই। তাহলে বলতে হবে উৎপল দত্তর মেধা ছিল না, সৌম্য মিত্রের মেধা ছিল না, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেধা নেই। এইগুলো এখন যারা বিচার করবেন করবেন, তো মেধা তো লাগবেই, খুবই লাগবে। তো সেখানে দেখেছি অনেক সময় ওই লাস্ট বেঞ্চার ওই ফার্স্ট বেঞ্চারকে বলে বলে গোল দিচ্ছে, আমি দেখেছি। এবং আমি তখন দেখেছি যে ওকে তো নার্চার করা হয়নি ওই লাস্ট বেঞ্চার, ওকে তো ওই আনন্দের মধ্যে, আমার একাডেমিক সিস্টেম ইনস্টিটিউশন ওকে আনন্দের মধ্যেই ফেলেনি। ওর বেসিক যে আনন্দ পেতে হবে যেখান থেকে ওই পড়াশোনা থেকে, সেটা ওকে দিতে পারে বলে ও লাস্ট বেঞ্চার। তাহলে সেই দোষ তো ওর নয়, স্ট্রাকচারের দোষ। এবং যদি খেয়াল করি আমরা, তাহলে দেখবে যে এখানেও এসে আমাদের রবীন্দ্রনাথের কথা বলতে হবে। যে রবীন্দ্রনাথ কিন্তু বহু আগে শান্তিনিকেতন তৈরি করছে, এবং সেখানে মুক্ত ওই স্ট্রাকচার ভেঙে উনি বারবার ওনার লেখাতেও বলেছেন, উনি করে দেখানোরও চেষ্টা করেছেন যে স্ট্রাকচার ওইভাবে হবে, উনি নিজের জীবনেও তাই মুক্ত করে দাও। এবং জীবন স্মৃতিতে উনি লিখেছেন। তো এই যে মুক্ত করে দেওয়া, আমরা তো ওগুলো নিলাম না, আমরা তো গ্রহণ করলাম না, রবীন্দ্রনাথের কিছুই আমরা গ্রহণ করিনি, আমরা ওই জন্মদিন পালন করি। এরকম আমাদের যারা মানে মনীষী বলে আমরা যাদের বলি, তাদের গুলো গ্রহণ করি। কিন্তু আসলে সেগুলো করলে থিয়েটারে আমি সেটা প্রত্যক্ষ করেছি। ফলে আমি বলছি যে এই যে আমরা যেভাবে মার্কা করি, এই মার্কা করাটা ঠিক নয়। মেধা বলতে আমরা যেভাবে দেখি, ঠিক ঠিক। আর আপনার গ্রুপের এতদিনের অভিজ্ঞতা, হ্যাঁ, সেখানেও তো মাঝখানে একটা কথা ভুলে যাবো বলে, তারপর তুমি বলো। সেটা হচ্ছে যে সম্প্রতি আমি হায়দ্রাবাদ ইউনিভার্সিটির ওই ড্রামার বিভাগের যিনি হেড অফ দা ডিপার্টমেন্ট ছিলেন, হ্যাঁ, সত্যপ্রকাশ দুবে,
নাম করা হুম। ক্ষেত্রে। হুম। এবং আমি রতন থিয়ামের কথাও বলছি, হ্যাঁ, রতন হ্যাঁ, থিয়াম হ্যাঁ। চলে গেলেন। হ্যাঁ, চলে গেলেন। ওরা দুজনেই বলছে কাছাকাছি কথা, হুম। বলছে যে একজন আইএএস এর যে যোগ্যতা লাগে যাওয়া পড়াশোনা করতে হয়, তার হুম, থেকে হুম। একজন অভিনেতাকে অনেক বেশি, অবশ্যই, অবশ্যই। অভিনেতার মেধা আরো বেশি লাগে। কেননা অভিনয়টাতে কিন্তু সে মাথা দিয়ে করছে। বলছে পৃথিবীর সমস্ত জ্ঞান থাকে, এবং এটা রতন থিয়ামও বলছে। একটা সাক্ষাৎকারে দেখছিলাম, নাসিরুদ্দিনও সেই কথাই বলার চেষ্টা একদম, করেছে। একদম। আচ্ছা, এখনো যাই মানে এই মুহূর্তে বড় বড় অভিনেতা যারা, তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড নাটক। হ্যাঁ, এবং একটা জিনিস দেখবে, আমরা আহ, বলি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদেরকে একটা স্ট্যান্ডার্ড ধরি, এবং একটা ডাক্তার হওয়া মানে সব বাবা মারাই ছেলে মেয়েকে ডাক্তার করার জন্য, ইঞ্জিনিয়ারদের দরও কমে গেছে, ডাক্তার করার জন্য মরিয়া। এবং ওখানে একটা ধারণা যে প্রচুর ইনকাম, একটা ডাক্তার হলে নিশ্চিন্ত। কিন্তু ধরো আমরা যদি আমাদের দেশেই দেখি, সবচাইতে বেশি পেমেন্ট কে পায় বলতো? সবচাইতে কোনো ডাক্তার ভাবতেই পারবে না যে একটা ছবি করে একজন অভিনেতা 100-150 কোটি টাকা নিয়ে নেওয়া যায়। শাহরুখ খান কত টাকা পায়, তার ফিস কত, অমিতাভ বচ্চনের ফিস কত। এবং এইটা আমাদের ঠিক। দেশে, কিন্তু আমাদের মতো গরিব দেশে, এবারে হলিউডে মানে সবচাইতে বেশি কিন্তু পেমেন্ট পাচ্ছেন একজন অভিনেতা। এবারে যারা তাকে দিচ্ছে এইরকম পেমেন্ট, তারা কি বোকা? না। এবং তার ওই টাকাটা তো উঠে আসে বলেই ওকে ওই রকম পেমেন্ট। ঠিক, মানে অভিনয়ের সূক্ষ্মতা, সেটা সম্পূর্ণ মেধা, মানে মেরিটটা না থাকলে পরে সেই জায়গায় পৌঁছানো যায় না। সার্চ আছে সবসময়, এবং এক্সপেরিমেন্টও আছে, খুবই আছে এক্সপেরিমেন্ট। তো মানে কোনো একটা মুহূর্তকে একদম লাউড ভাবেও করা যায়, আবার একেবারে চুপ হয়ে মানে নৈশব্দের মধ্য দিয়েও যেটা বোঝানো যায়, যেটা সত্যজিৎ রায় আমাদের দেখিয়েছেন, তাই না? এবং আমি বলছি যে আমি বললাম একটু আগে যে যাত্রার অভিনেতারা যারা আমি দেখেছি, যাদের তারা খুবই খুবই মেধা সম্পন্ন এবং ক্ষমতাবান ছিলেন। আর ফিল্মের থেকেও থিয়েটারের অভিনয় কিন্তু আরো কঠিন এবং আরো চ্যালেঞ্জিং, অনেক বেশি, মানে একদম ওটা তো রেকর্ড করা একটা ব্যাপার এবং এই থাকে। দুটো ক্ষেত্রে একসঙ্গে যারা করেছে, ধরো আমি যদি নাসিরুদ্দিন শাহর কথা বলি, আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা বলি, আমি উৎপল দত্তের কথা বলি, তারা কিন্তু চলচ্চিত্রে খুব সফল হওয়া সত্ত্বেও তারা বারবার থিয়েটারকেই তাদের প্রধান বলেওছেন তারা। কারণ কি, ওখানে একজন অভিনেতা ওই যে মুখোমুখি মানুষের কাছাকাছি দর্শক, তার সঙ্গে যে ইন্টারাক্ট করছে। এবং ধরো আমি তোমাকে একটা কথা বলছি, আসলে এই অভিনয় সাবজেক্ট নিয়ে কথা বলতে গেলে পুরো দিন গড়িয়ে যায়, শত তো সময় নেই, আমি সংক্ষেপে বলেছি। সেটা হচ্ছে যে দেখবে এখন না আমরা পরস্পর বন্ধু বন্ধুকে কোনো আনন্দ দিতে পারি না, এরকম একটা, দুজনেই মোবাইল নিয়ে বসে আছে, মানে আড্ডাটা কমে গেছে। এবং আড্ডার মধ্যে দিয়ে আনন্দ পাওয়া, এই ব্যাপারটা, এবং একটা মানুষের থেকে আনন্দ পাওয়া যাচ্ছে এরকম কম। রসিকতা, সেখানেও কিন্তু প্রচুর মেধা থাকে। এবারে একজন অভিনেতা কিন্তু ধরো 2 ঘন্টার, আজকাল বলা হয় যে 10 মিনিটে মানে রিলসের যুগ, ফলে ওই একটু একটু মানে ক্রিকেটেও ওই টি20, এরপরে সংক্ষেপিত কি, হ্যাঁ, যে বেশিক্ষণ লোকেদের ধৈর্য নাই, ঠিক করে নেওয়া হয়েছে, এবং ফলে ছোট ছোট কিছু করে। কিন্তু ধরো থিয়েটারে, সিনেমাতেও এখন বলছে যে হলে গিয়ে যাচ্ছে না, হলে ভিড় হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো সেখানে ওই টিভিতে বসে দেখছে, ওর ইচ্ছে হলে ও স্টপ করে নিয়ে চা খাচ্ছে, এই করছে, একটু বাইরে থিয়েটার তো সেটা কোনো ইয়েতেই এবারে একটা অভিনেতা, একজন অভিনেতা, সে কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে একসঙ্গে 500 লোককে ও যে ধরে রেখেছে, শুধু না আনন্দ দিচ্ছে, এটা কিন্তু একটা বিরাট ক্ষমতার ব্যাপার। এবং এই যে পারস্পরিক যখন কানেক্ট করতে পারে যখন একজন অভিনেতা ওই অতগুলো মানুষের সঙ্গে, তখনই কিন্তু এটা ঘটে। ফলে এই যে কানেক্ট করা, এবং এই কানেক্ট করাটা কিন্তু খুব ওপর থেকে একটা বিনোদন নিছক নয়, এটা কিন্তু একটা ফিলোসফিক্যালি কানেক্ট করা। ফিলোসফিক্যালি একজন ভালো অভিনেতা, একজন বড় অভিনেতা, সে আসলে একজন দার্শনিক, সে কিন্তু ফিলোসফিক্যালি কানেক্ট করে। আর দর্শকও তখন একটা ভালো থিয়েটারে, সেও কিন্তু ফিলোসফিক্যালি তখন সেও
ওই একজন দর্শক শুধু নয়, সে দার্শনিক হয়ে ওঠে। এইরকম জায়গা থেকে থিয়েটার মানে একটা ভালো থিয়েটার এইভাবে কানেক্ট করে। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এই যে লাস্ট বেঞ্চার, এই জাস্ট এই শব্দটা তুলে নিয়ে আমি বলি, যদি এরকম কি আপনি এতদিনের কাজে এরকম পেয়েছেন, মানে কম মেধা তাকে কি কাজে লাগানো যায় এবং সেক্ষেত্রে কি আপনি সফল হয়েছেন? হ্যাঁ, মানে আমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মানে আমি তো বললাম যে দায়িত্ব খুবই, মানে আমি এরকম একটি না একাধিক মেয়েকে দেখেছি, আমি নামগুলো বলবো না। হ্যাঁ, মানে একটি মেয়ে সে মানে কোন রকম করে হায়ার সেকেন্ডারিটা পাস করে কলেজের সে আর পড়াশোনা ছেড়ে দিল। তারপরে আমি হয়তো মোটিভেট করার চেষ্টা করেছি, তখন পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা কিছু দিতে পারলো না, কিছু মনে আসছে না, সে তার যে সাহিত্য পড়া, তার যে মানে পড়াশোনার লেভেলটা, সে যেটা আনন্দের সঙ্গে পড়েছে, সেটা অনেক বাংলা সাহিত্যের মানে হয়তো অনেক ভালো ছাত্রছাত্রী তার পড়া নেই, এবং শুধু পড়া সেটাকে অনুভব করা। পড়া তো এখন তো পড়া হচ্ছে আমি মুখস্থ করলাম, নোটস তৈরি করলাম। মানে এই প্রসঙ্গে আমি তোমাকে বলতে পারি, মানে এই আড্ডা তোমার কাছে কতক্ষণ আর সময় আছে, সেটা হলো আসলে এগুলো উদাহরণ দিয়ে না বলবো। আমি বার দুয়ে আমাকে এই শিলিগুড়ি বেতার কেন্দ্র থেকে দুবার ওদের ওই ইয়ে হয় আর কি, ট্রেনিং হয়, যারা নতুন জয়েন করলো অ্যানাউন্সার হিসেবে বা রেডিওতে আর কি কাজ করবে, তাদের ট্রেনিং হয়, নানা বিষয় হয়। তার মধ্যে ভয়েস অ্যান্ড স্পিচ নিয়ে আমার 2 বছর আমি ট্রেনিং করিয়েছিলাম। আমি সেখানে আমি একটু কৌতূহলী, ফলে আমি তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা জানবার চেষ্টা করি, তাদের সঙ্গে প্রাথমিকভাবে একটু ছোট্ট করে পরিচয়, একটা তো নির্দিষ্ট সময়ের মধ্যে হতো। সেখানে সবাই দেখছি যে মানে মাস্টার্স বেশি, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ন্যূনপক্ষে গ্রাজুয়েট সবাই, গ্রাজুয়েট ছাড়া তো করাই যাবে না। ইংরেজি সাহিত্যের, বাংলা সাহিত্যের, সায়েন্স আছে, নানা বিষয়। ক্লাস করাচ্ছি, তখন যখন ইন্টারাক্ট করছি, আমি ভাবছি যে আমি কাদের সঙ্গে করছি, কিন্তু ছোট করছি না। এবং আমি যে ছোট মানে করছি না সেটা আমি পরে আসছি, সেটা হচ্ছে যে আমি একেবারে সাধারণ সাধারণ বিষয়ে, আমি বললাম আমার সাধারণ পড়াশোনা, আমি গ্রাজুয়েশন করেছিলাম কোন ক্রমে, না করলেও যে আমার মাথায় বাজ করতো এরকম আমার কখনো মনে হয়নি। তো আমি দেখছি যে ওদের মানে তারপরে শেষ হয়ে যাওয়ার পরে আমি ওদের বললাম যে দেখো, আমি না খুব অবাক হচ্ছি যে তোমরা এরকম বেসিক জিনিসগুলো জানো না, এরকম কেন হচ্ছে, কেন হবে, তোমরা তো পড়াশোনা করেছো। তখন আমরা সবাই এক বাক্যে বললো, মানে এটা আমার কথা না, ওরাই বললো যে স্যার আমরা না নোটস পড়াশোনা করেছি, আমরা নোটস পড়েছি, মুখস্থ করেছি, ওগুলো মনে রাখারও চেষ্টা করিনি। এবং এবার আপনি যদি ক্লাস করান, তাহলে আমরা এর বাইরে আপনি কোথায় ক্লাস করান, মানে এটা পরীক্ষার পাসের জন্য, এটা ভালো। আমি যেটা বলছি যে ওদের মধ্যে কিন্তু আগ্রহ আছে, ওরা পাস করে গেছে, ওরা মাস্টার্স, ওই ডিগ্রি নিয়ে কিন্তু ওরা খুব গর্ব করছে এমন নয়। ওরা কিন্তু যখন একটু স্বাদ পেল, তখন ওরা বলছে যে আমরা করতে চাই ক্লাস, আগ্রহী হয়ে উঠছে, আপনি কোথায় করান। তার মানে ওদের মধ্যে কিন্তু ওই আগ্রহটা, আকাঙ্ক্ষাটা, আসলে প্রবলেমটা সিস্টেমে, আকাঙ্ক্ষাটা কিন্তু বেশি। তুমি যদি ঠিকঠাক দিতে পারো তাহলে। এবার তুমি কি প্রশ্নটা যেন করছিলে আমাকে? এটাই কথা প্রসঙ্গে বলা হচ্ছিল যে এই যে যারা ব্যাক বেঞ্চার, মানে সেটা আপনি কতটা সফল, সেটাতে এরকম আমি বলছি যে আরেকটি মেয়ে, সে হায়ার সেকেন্ডারি পরীক্ষা করে, ওকে বলছি তোর হায়ার সেকেন্ডারি পরীক্ষা সামনে, তুই পড়াশোনা করছিস না, ঘুরে বেড়াচ্ছিস, তোর রিহার্সালে আসতে হবে না, তুই ইয়ে কর।
না, ও ঘুরেই বেড়াবে, তার থেকে তখন দেখলাম আচ্ছা ঠিক আছে এখানে আসে। এখানে আসলে তাও হ্যাঁ আসছে, আমি বারবার ইনসিস্ট করছি পড়াশোনাটা কর ঠিক করে, ফেল করে যাবি এরকম। আগের দিন ও হঠাৎ আমাকে বলল আমার না কিছু তোমাকে বাংলা পড়াতে হবে আমাকে, আগের দিন, পরের দিন পরীক্ষা। আমি বললাম আজকে আমি কি পড়াবো? তাই তো। না পড়াবো, আচ্ছা যাই। আমি বুঝলাম কিছু না, ও একটা কনফিডেন্স চাইছে। ঠিক আছে, আমি দেখি কি পড়েছি সেই, আমি জানি এগুলো কিছুই হবে না, কিন্তু আমি জানি ও ফেলই করবে। পাস করে গেছে। ও যেদিন রেজাল্ট বেরিয়েছে আমাকে ফোন করে বলছে যে আমি না একটা কাণ্ড করে ফেলছি, পাস করে ফেলছি। কি করে তুই? বলি হ্যাঁ, এবং ওর রেজাল্ট কিন্তু মোটামুটি বোধহয় খারাপ না কিছু। আমি তখন ওকে বললাম যে দেখ তুই কোনো পড়াশোনাই করলি না, এরকম আগের দিন বলছি না, এই তুই এইরকম পাশ করলি, তুই যদি একটু মনোযোগ দিতি তাহলে তো বলে বলে এই যে এখন যারা ফার্স্ট হয়ে তোর থেকে ভালো চাকরি বাকরি করবে, এই পিএইচডি করবে, এ করবে, তুই তো ওদেরকে মানে হেলায় হারাতে পারতি। ঠিক আছে, কিন্তু ওইখানে আনন্দ পায়। আবার আরেকটি ছেলের কথা বলি যে সে না পড়তেও পারে না, মানে বাংলা পড়তে পারে। আচ্ছা। এবার এটা তো আমি বলিনি, আমি মানে কি হয় অনেক মানুষ অনেক দুর্বলতা নিয়ে আসে, সেটা আমার কাজ হচ্ছে আমি পার্সোনালি সেটা, তারা হয়তো আমাকে ভরসা করে বিশ্বাস করে এবং ওইরকম একটা সম্পর্ক গড়ে ওঠে, সেখান থেকে আমি সেটা তো এ করি না, আমার দলের মধ্যেও করি না। কিন্তু আমি তাকে তখন দেখলাম যে ও তো পড়তেও পারে না, তাহলে ও যখন সবার মধ্যে পড়বে স্ক্রিপ্টটা তখন তো পড়তে পারবে না। আমি ওকে আলাদা করে ট্রেনিং দিই যাতে যখন যেদিন সবাই মিলে পড়বে ও যাতে ঠিকঠাক কেউ যাতে জানতে না পারে। আমি তাই করেছি এবং তারপরেও যখন ফাইনালি অভিনয় করেছে সেই অভিনয় মানে কলকাতায় বলো এখানে বলো প্রশংসিত, প্রচন্ড প্রচন্ড। বাহ, খুব ভালো লাগলো। মানে দেখছি যে ওকে তো জানে না, আর আমি মাঝে মাঝে মনে মনে হাসছি যে দেখো যে আমরা কিন্তু ম্যাজিক করতে পারি। একদম একদম, মানে নাটকের সে করার ক্ষমতা রয়েছে। নাটক বলে না, আমি বলছি নাটকের তো খুবই আরো লিভিং একটা আর্ট ফর্ম, কিন্তু একটা কবিতাও করতে পারে ম্যাজিক। মানে একটা মানুষ তার প্যারাডাইম শিফট হতে পারে একটা কবিতা পড়ে, মানে পড়ে তার যদি ভেতরে ঢুকে যায়, একটা জীবনানন্দ পড়ে একটা কবিতা পড়ে তার প্যারাডাইম শিফট হতে পারে, একটা গান শুনে। আমি তোমাকে বলি যে মানে আসলে কোনোটা তো বিচ্ছিন্ন, আমাদের একটা এরকম আছে যে শিল্প চর্চা, আমি বলি যে খণ্ডিত বিষয় না, শিল্প চর্চা পরস্পর সম্পর্কযুক্ত। একদম, মানে কবিতা, থিয়েটার, নাটক, চলচ্চিত্র, পেইন্টিং সমস্তই একটা, কিন্তু এটা কোনো খণ্ড বিষয় না, একটা ব্যাপার আছে। এবারে মানে এটা মানে আমি বলছি যে আমি সকালবেলা আমার বাবা ওই রেডিওটা চালিয়ে দিত বেশ সকালে, বাবা সকালে উঠে পড়তো, আমরা একটু দেরি করে উঠতাম, তাই জন্য বকা টাকাও খেতাম। তো বাবার বকা চলতে থাকতো, গানও চলতো, একটা ওই সময়টা আর ঘুমের রেশ, একটু বিরক্তি থাকতো। কিন্তু ওই যে প্যারাডাইম শিফট বললাম, যে একদিন হঠাৎ ওই রকমই চলছে, ওই বাবা ক্যাটো ক্যাটো করছে, না এখনো রেডিওতে গান চলছে, আমি ভাই বোন আমরা বিরক্ত, এরকম তেতো একটা পরিস্থিতির মধ্যে হঠাৎ একটা রেডিওতে একটা কণ্ঠস্বরে একটা গান, আমার কি যেন আমি আমার তখন থেমে সবকিছু মনে হলো আমার সব ডিলিট হয়ে যাচ্ছে, অন্য যে শব্দগুলো, ওইটা ওই গানটা ছিল আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। এবার কথাগুলো তো ওই গান হয়তো আমি অনেকবার শুনেছি, কিন্তু ওই কথাটা ওই পার্টিকুলার ওই দিনের যিনি গাইছিলেন এবং তার কথা সবটা আমার একেবারে ভেতরে প্রবেশ করলো, গভীর ভাবে করলো। এবং আমি শুয়ে শুয়ে তখন ভাবছি যে তাই তো, এরকম করে তো কখনো ভাবি নাই যে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, নিজেকে নিয়ে এই আমার ঘুম আমার ইয়ে, ওখান থেকে যে বুকের মাঝে বিশ্বলোকে পাবি সারা, এই কথাগুলো না আমার কাছে ছবি অনুভূতি, মানে কিরকম একটা দুয়ার খুলে দিল এবং সত্যি মনে হচ্ছে বিশ্বলোকে সারা পাচ্ছি। এবার পরে আমি তখন এ করলাম যে ওইটা সুচিত্রা মিত্রের কণ্ঠ ছিল,
কথা। এইবার সুচিত্রা মিত্র শুধু কথা নয়, এখানে হচ্ছে ইউনিক কেন। এবার একেবারে রবীন্দ্রসঙ্গীত গায়ক যারা গান, তাদের মধ্যে সুচিত্রা মিত্র প্রথম সারিতে রাখা হয় কেন? তার কারণটা হচ্ছে যে গায়কী মানে আসলে ওনার যে রবীন্দ্রনাথের প্রতি যে অনুভব রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে লাগবে, সেই অনুভবের সবচাইতে, এবং উনি রবীন্দ্র অনুরাগীর মানে প্রচুর লেখালেখি আছে জানো সব। তো উনি হচ্ছে আসলে রবীন্দ্রনাথের ওই যে অনুভব একেবারে গভীরে গিয়ে ওই ভেতর থেকে উনি গান আর গাইছেন না, হ্যাঁ, এই যে ওনার গায়কী, এই যে ওনার সেইটা আসলে আমাকে, এবং তার সঙ্গে অর্থাৎ কথাটা উনি এমন ভাবে আমার কাছে পৌঁছতে পারছেন যাতে করে ওই গান অনেকের শুনেছি, কিন্তু ওই গানটা, এবং দেখেছি যে পরে আমি খেয়াল করে দেখেছি যে সুচিত্রা মিত্র, এবং আমি যেহেতু অভিনয় করি আমি খেয়াল করে দেখেছি যে সুচিত্রা মিত্রের ওই গায়কী আসলে অভিনয়ের মতো, এবং প্রত্যেকটা শব্দ উনি কিন্তু অত সুর লাগিয়ে, অনেকেই সুরের মধ্যে কথা হারিয়ে যায় রবীন্দ্রনাথের কথা আসলে, এবং উনি ওইটা আসলে কথার উপরেই জোর দিয়ে, এবং সেখানে দেখবে একই সঙ্গে দেবব্রত বিশ্বাস তিনিও তাই, তাকে ওই জন্য ভালো লাগে যে তিনি কিন্তু কথাগুলো মনে হচ্ছে গাইছেন না, উনি জাস্ট কথা বলেছেন। এবং মজা হলে দুজনেরই অভিনয় ব্যাকগ্রাউন্ড আছে, এবং সৌভাগ্যক্রমে অনেক বছর পরে সুচিত্রা মিত্রের সঙ্গে এই শহরে তিনি এসে গোপনে থাকতেন, সেখানে আমার পরিচিতের বাড়ি, এবং উনি এটা জানাতেন, সেখানে দেখা হলো শুধু না, উনি কাউকে অ্যালাউ করতেন না, কিন্তু আমাকে সৌভাগ্যক্রমে অ্যালাউ করলেন, এবং আমাদের অনেকক্ষণ গল্প থিয়েটার নিয়ে হলো। এবং শুধু সেটা না, আমি তখন যে নাটকটা নতুন করবো বলে ভাবছি, আমি ওনাকে শোনাতে চাইলাম, উনি তখন অসুস্থ, বললেন যে আমি পারবো কিনা, অতক্ষণ বসে এক নাগারে থাকি না। তারপর কিন্তু উনি পুরোটা শুনলেন, একটা পূর্ণাঙ্গ নাটক, এবং নাটক পড়ার শেষে দেখছি ওনার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, এবং অনেক গল্প হলো। আমি তারপরে মানে বুঝেছিলাম যে ওই যে দেখো অনুভব থেকে, এবং ওই গায়কী আসলে ওর মধ্যে নাটক ছিল। ঠিক ঠিক, সেটাই। বাহ, এটা একটা দারুণ মানে আমরা পেলাম, আমরা অনেকটা সময় মানে আড্ডা দিলাম, সময় তো কোথাও না কোথাও আমাদের থামতেই হবে, কিন্তু কথা মানে যেভাবে গড়াচ্ছে আমাদের খুব ভালো লাগছে আসলে। আমরা খুব ওই এটা ভালো আড্ডার মতোই হলো, যেমন কোনো একদম তাই নির্দিষ্ট প্রশ্ন তার নির্দিষ্ট উত্তর এইভাবে আমরা যেটা করেছি এটা খুব তোমার মুন্সিয়ানা, এবং তুমি এই যে এত সব করছো, সব মিলিয়ে মানে লেখালেখি করছো, তারপরে এইরকম আড্ডার আসর বসাচ্ছ বাড়িতে, এত বই চারিদিকে, তার মধ্যে আবার এই কাজটাও করছো, সব মিলে এটা খুব ভালো। এবং মেয়েরা যখন এগুলো করে তখন, এবং খেয়াল করে দেখো আমি যে ওই ব্যাক বেঞ্চারের কথা বললাম, তার মধ্যে মেয়েদের কথা বেশি বললাম, এবং এইটা বলাটা আমার দরকার। আমি দেখেছি যে মেয়েরা মানে ছেলেরা মেয়েরা সবাই তো আসে আমাদের থিয়েটারে, মেয়েরা অনেক বেশি সিনসিয়ার, এবং ওরা ওদের ধৈর্য অনেক বেশি, এবং ওরা না সবকিছু গুছিয়ে করতে চায়। আমরা এই যে বলি এই ভেঙে দিল ওই মেয়েটা, কিন্তু মেয়েরা আসলে থাকতে আসে, মেয়েরা গুছিয়ে করতে চায়, এবং মেয়েরা কিন্তু অনেক বেশি ইন্টেলিজেন্ট বোধ হয় পুরুষদের চেয়ে কখনো কখনো। আপনি সেটা একজন নাটকের আমি আমার নাটকের অভিজ্ঞতা থেকে। আচ্ছা, সব শেষে বলি যে যে একটা বিশাল পালাবদল ঘটে গেল আমাদের, সেটা নাটকে কি আমরা পাবো উত্তালের কাছ থেকে, মানে সরাসরি না, নাটকের ভাষায়, মানে কি মনে হতে, আমরা এক সময় অন্যভাবে দেখতাম, আমরা একটা মার্ক্সবাদী জামানা কাটিয়েছি দীর্ঘ অনেক বছর, তারপরে একটা অন্য জামানা, এখন একেবারে অন্য জামানা। আর আপনার গোড়াটা যতদূর শুনলাম একদম দেশের মাটি, দেশকে ভালোবাসা, সেই পরিবেশ বা সেই পরিবারে আপনার বড় হওয়া, তো কি মনে হচ্ছে, মানে আমি রাজনীতির কথা একদমই বলবো না, সেটা হয়তো বিতর্ক হতে পারে। এটা হলো যে আমি এটা মনে করি, ভালো প্রশ্ন, ভালো
যে আমি স্পষ্ট করেই মনে করি যে রাজনীতি বাদ দিয়ে আসলে কোন শিল্পই হতে পারে না। আমি আবার মনে করি যে জীবনই হতে পারে না। না না, হ্যাঁ, জীবন তো হতেই পারে, মানে সংসারের প্রতিটি পদক্ষেপে রাজনীতি জড়িয়ে। এবং দেখবে যে আমি আবারও রবীন্দ্রনাথের কথাই বলছি যে রবীন্দ্রনাথ মানে রাজনীতিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এবং দেশের সংকটকালে যখন যখন উনি মনে করেছেন অনেক সময় উনি একাই দাঁড়িয়েছেন সত্যি। তো সুতরাং আমিও মনে করি যে রাজনীতি বাদ দিয়ে হতে পারে না, এবং জীবনও রাজনীতি বাদ দিয়ে নয়। যারা এরকম মনে করে তারা করেন, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। এবং বিশেষ করে থিয়েটার, এটা আসলে খুব সময়ের সঙ্গে চলা একটা, কারণ সেটা আমার এই মুহূর্তেই তৈরি হবে এবং এই মুহূর্তেই শেষ হয়ে যাবে, ওটার তো সংরক্ষণ হয় না। এটা চলচ্চিত্র নয় যে সত্যজিৎ রায় কতটা রাজনৈতিক সচেতন ছিল আজকে আমরা আবার ঘুরে দেখবো, ঋত্বিক ঘটককে দেখতে পাই। আমাদের সেটা স্কোপ নেই, আমার সময়েই আমার যা কথা বলার বলতে হবে। এখন তুমি যে প্রশ্নটা করলে, মানে সত্যি কথা বলতে একটা জটিল রাজনৈতিক সময়ের মধ্যে আমরা আছি। গোটা রাজনীতিটা অত্যন্ত জটিল হয়ে গেছে এবং যাদের যা ভূমিকা পালন করবার ছিল তারা তা বোধহয় করেননি বা করতে পারেননি। ফলে একটা অদ্ভুত সংকটকাল আমি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বলছি না, না সেটা চাইও না। যে রাজনৈতিক দলগুলোই আমাদের এই ব্যবস্থার মধ্যে আছে তাদের মানে সমস্ত কিছু তারা যেভাবে রাজনীতির নিয়ে গেছেন, যেভাবে গেছেন, সেটা চলতে চলতে তার মধ্যে ভালো কিছু হয়নি এমন তো বলা যাবে না, হয়েছে। কিন্তু আমরা এই মুহূর্তে এসে যেখানে দাঁড়িয়েছি সেটা একটা জটিল রাজনৈতিক মানে পরিস্থিতি এবং একটা ঘোলাটে পরিস্থিতি। এখান থেকে আমি এটুকু মনে করি যে আমার কাছে আমার দেশ, আমার রাজ্য, এটা খুব কনসার্ন, কিন্তু রাজ্য আমার দেশ বাদ দিয়ে রাজ্য হতে পারে না। আমরা একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে আমার মানে কেন্দ্রের ভালো মন্দ আমার ভালো মন্দ, আমার রাজ্যের ভালো মন্দ, আমার দেশের ভালো মন্দ, তো সেখানে একটা মানে একটা সংকট তৈরি হয়েছে এবং আমার দেশ খুব ভালো নেই এইটুকু বলতে পারি। এবং সেই জায়গায় আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা আমাদের কথা বলবার চেষ্টা, আমরা যেভাবে দেখি মানে এইটুকু, মানে আমরা যেন অনেকটা মানবিক হই। কিন্তু থিয়েটার আর কতটুকু করতে পারে? কটা মানুষই বা থিয়েটার দেখেন, কটা মানুষই বা, যেটুকু মানুষ দেখেন, আমরা যেটুকু আমাদের মানে কি বলবো, তবুও নাটক একটা সামাজিক শুশ্রূষা দেয়, তো চেষ্টা করা যায়। আমরা এখন নিজেরাই নিজেদের শুশ্রূষা করতে পারছি কিনা সেই প্রশ্ন আছে। এবং চারিদিকটা সব মিলে ঠিক আছে, পালা বদল, ভোট হবে, মানুষ এক মানে আজকে যাকে পছন্দ করলো কালকে তাকে না করে আরেকজনকে নির্ভর করে, এটা তো সময়ের, এটা তো খুবই গণতন্ত্রের মধ্যে এটাই। কিন্তু সামগ্রিক এটুকু বলতে পারি যে গণতান্ত্রিক যে ব্যবস্থাটা, যেটা নিয়ে আমার বলার কিছু নেই, আমি তো সামান্য মানুষ, কিন্তু সারা দেশে আমাদের যে গণতান্ত্রিক কাঠামোগুলো, সেগুলো নিয়ে কিন্তু খুব বড় বড় প্রশ্ন এসে গেছে, যেটা কিন্তু এর আগে এইভাবে আসে। সেটা দেখতে পাচ্ছি, সেটা চিন্তায় রেখেছে। চিন্তা থাকবেই, আবার চিন্তার এটা একটা প্রক্রিয়া, তাই না? আমরা প্রক্রিয়ায় রয়েছি, থাকবো সামনের দিকে তাকিয়ে। ভাল লাগলো পলকদা, ভীষণ ভাল লাগলো, আড্ডা মেরে অনেকক্ষণ কথা বললাম। একদম তাই। তো এই আর কি, আড্ডাগুলির অন্দরমহলে আজ এখানেই শেষ হলো। আবারও দেখা হবে, কথা হবে আগামী পর্বে। নমস্কার।